নমস্কার অ্যাসপিরেন্টস। আজকে আমাদের জিকে 500 সিরিজের ক্লাস 2 এই সিরিজের এই ক্লাসে আমরা রাখছি 25টা প্রশ্ন, মানে প্রত্যেকটা ক্লাসে থাকবে আমাদের 25টা প্রশ্ন এবং ডিটেল কিছু এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম প্রশ্ন, শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে। গৌড় বলতে বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বিহারের অংশটাকে বোঝানো হয়। এইখানে আমরা যদি দেখি অন্যান্য যুদ্ধগুলো, যে চৌসার যুদ্ধ কবে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে শের শাহ এবং হুমায়ুনের মধ্যে। তিনি এই যুদ্ধে বিহারের বক্সারের কাছে চৌসা নামক স্থানে মুঘল সম্রাট হুমায়ুনকে তিনি পরাজিত করে। ফলাফল কী হয়েছিল? এই জয়ের পর শের খাঁ, তার আসল নাম ছিল শের খাঁ, তিনি শের শাহ উপাধি ধারণ করেছিলেন। বাংলার রাজধানী তিনি গৌড় সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর 1540 সালে কন্নৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে পুরোপুরিভাবে ভারত থেকে বা দিল্লির সিংহাসন থেকে বিতাড়িত করেন। তো প্রথমে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে বাংলাটাকে দখল করেন এবং তার ঠিক পরের বছর 1540 সালে তিনি আবার হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন তিনি, এবং সেখান থেকে সুরি বংশের স্থাপন হয় এবং 1555তে গিয়ে সেটা শেষ হয়। পরের প্রশ্ন, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীটি সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রখ্যাত ঋষি ভরতকে প্রদান করেছিলেন বলে বিশ্বাস করা হয়, যিনি পরবর্তীকালে নাট্যশাস্ত্র নামক সংস্কৃত গ্রন্থে এই পবিত্র নাট্যধারাটি লিপিবদ্ধ করেছিলেন? প্রশ্নটা অনেক বড়, কিন্তু উত্তরটা হয়তো খুবই সহজ হতে পারে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ভারতনাট্যম। ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার সি, ভারতনাট্যম। এই ভারতনাট্যম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই ভারতনাট্যমের উৎপত্তি হয়েছিল ভারতবর্ষের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, যার উৎপত্তি তামিলনাড়ু রাজ্যে হয়েছিল। লোকবিশ্বাস অনুযায়ী ভগবান ব্রহ্মা এই নৃত্যের তত্ত্ব ঋষি ভরতকে প্রদান করেছিলেন। ঠিক আছে, এই নৃত্যের প্রথম নাম কী ছিল? প্রথমে কিন্তু এটাকে ভারতনাট্যম বলে পরিচিত ছিল না, তো সাদিরাট্যম বলে প্রথমে এটি পরিচিত ছিল। প্রাচীনকালে এই নৃত্যটি মন্দিরের দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো এবং প্রাচীন নাম ছিল সাদির বা সাদিরাট্যম। তো ভারতনাট্যমের যদি আমরা ভাঙি, তাহলে ভতে হবে ভাব বা ইমোশন, রতে হবে রাগ বা মেলোডি, ততে হবে তাল বা রিদম, আর নাট্যম মানে নৃত্য বা ডান্স। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, ঘুমার কোন রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় লোকসঙ্গীত ও লোকনৃত্য ধারা? ঘুমার আমাদের রাজস্থানের একটা লোকনৃত্য। ঠিক আছে, ঘুমার আমাদের রাজস্থানের যদি আমরা শাস্ত্রীয় নৃত্যগুলোকে দেখি ভারতের, তো তামিলনাড়ু থেকে পাবো আমরা 3টে নৃত্য, ভারতনাট্যম, কথাকলি, মোহিনীআট্যম। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ থেকে পাবো আমরা কুচিপুড়ি, ওড়িশা থেকে পাবো আমরা ওডিসি, খুবই সহজ মনে রাখা, মণিপুর থেকে মণিপুরি, আসাম থেকে সাতারিয়া, আর উত্তরপ্রদেশ থেকে কত্থক। এই টোটাল 8টি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স ভারতের। নেক্সট, নিচের কোনটি অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য ছিল না? সঠিক উত্তর অপশান নাম্বার এ। আমরা বুঝতেই পারছি, যদি আমরা অপশান এলিমিনেট করতাম তাহলে কি দেখতাম, যে সিভিল সার্ভিস বা সরকারি চাকরি বর্জন, এটা অসহযোগ আন্দোলনে ছিল। বিদেশি পণ্য বর্জন, এটাও অসহযোগ আন্দোলনে ছিল। সরকারের দেয়া খেতাব বর্জন করা, এটাও অসহযোগ আন্দোলনে ছিল। কিন্তু লবণ বা ডান্ডি মার্চ, এটা ছিল আইন অমান্য আন্দোলন, যেটা হয়েছিল 1930 সালে। তো দেখে নেওয়া যাক, লবণ সত্যাগ্রহ যেটা বললাম, সল্ট মার্চ বা আইন অমান্য আন্দোলন, সেটা হয়েছিল 1930 সালে। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 থেকে 22 সালে। এবং অসহযোগ আন্দোলন শেষ কখন হয়? চৌরি চৌরা যে ঘটনা হয়েছিল, সেই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই অসহযোগ আন্দোলনটাকে শেষ করেছিলেন। ঠিক আছে, নেক্সট, জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কে দিয়েছিলেন? এই স্লোগানটা দিয়েছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট,
নিচের কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে? সঠিক উত্তর, আগে দেখি কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে। আগে ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা দেখে নেই। বিধান পরিষদ, এই আর্টিকেলটা 1971 নম্বর আর্টিকেল আমাদের বিধান পরিষদের, যেখানে কোন কোন রাজ্যে আছে, মাত্র 6টি রাজ্য। হ্যাঁ, যেটা মনে রাখার ট্রিক হচ্ছে কুম্বাট। কতে কর্ণাটক, ইউতে উত্তরপ্রদেশ, এমতে মহারাষ্ট্র, বিতে বিহার, এতে অন্ধ্রপ্রদেশ, আর টিতে তেলেঙ্গানা। তো মাত্র 6টি রাজ্যে আমাদের বিধান পরিষদ আছে, বা ইংরেজিতে আমরা যাকে বলি লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, তো এর মধ্যে নেই কোনটিতে? এর মধ্যে নেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আমরা পেলাম না। বাদবাকি সব রাজ্যে বিধান পরিষদ আছে। নেক্সট, আরটিআই আইন কবে থেকে কার্যকর বা লাগু হয়েছিল? আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সঠিক উত্তর, 2005 সালে এটি লাগু হয়েছিল। 2005 সালের অক্টোবর মাসে এই আরটিআই অ্যাক্টটা লাগু হয়েছিল। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের নীতিবাক্য বা আদর্শ বাণী কি? তো আমাদের ভারতের সুপ্রিম কোর্টের নীতিবাক্য হচ্ছে ইয়াতো ধর্মস্তত জয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের নীতিবাক্য। তাহলে আলাদা কিছু মোটোগুলো দেখে নেওয়া যাক। তো আমরা তো সুপ্রিম কোর্টের এটা দেখলামই। নেক্সট হচ্ছে সত্যমেব জয়তে, এটি ভারতের জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় মুদ্রার মূল মন্ত্র। নেক্সট, মৌর্য বংশের বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন 322 অব্দে। এটা মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু মনে রাখার প্রয়োজন হচ্ছে তিনি কার সাহায্যে এই বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি গুরু চাণক্য, যাকে আমরা বলি কৌটিল্য, তার সহায়তায় তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। কৌটিল্যের লেখা একটা বই হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্যের লেখা একটি বই হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার বসেন, এবং বিন্দুসারের পর এখানে সর্বশ্রেষ্ঠ রাজা অশোক বসে। ঠিক আছে, কিন্তু এখানে যে দেওয়া আছে হর্ষবর্ধন, হর্ষবর্ধন ছিল পুষ্যবর্তী বা বর্ধন বংশের একজন রাজা, যেটা মৌর্য বংশের অনেক পরে আসে। নেক্সট, বিক্রমশিলা মহান বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কৃতিত্ব কোন পাল শাসককে দেওয়া হয়? বিক্রমশিলা মহাবৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন আমাদের ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল এটি স্থাপন করেছিলেন, এবং তিনি এই বিশ্ববিদ্যালয় স্থাপন করার পর তাকে বিক্রমশীল উপাধিতে ভূষিত করা হয়। অন্যান্য রাজাগুলো কে ছিল? পাল বংশের প্রথম রাজা ছিল গোপাল। ঠিক আছে, তারপর হচ্ছে দেবপাল, তারপর প্রথম মহিপাল। এই প্রথম মহিপালকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ পাল রাজ্য মাঝখানে ভেঙে গেছিল। ঠিক আছে, তাকে আবার নতুন করে সুসংগঠিত করে পাল রাজ্যকে স্থাপন করার জন্য দ্বিতীয় মহিপালকে দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়ে থাকে। নেক্সট, নিচের কোন হাইকোর্টের এখতিয়ার বা বিচার বিভাগ এলাকা একের বেশি রাজ্যের উপর রয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি। কেন এটা রয়েছে দেখে নেওয়া যাক। যে গুয়াহাটি হাইকোর্ট, এই হাইকোর্ট বিচার বিভাগীয় এলাকা ভারতের 4টি রাজ্যের উপর বিস্তৃত। মানে এই গুয়াহাটি হাইকোর্টের এখতিয়ারে 4টা রাজ্যের বিচার ব্যবস্থা সম্পন্ন হয়। কি? আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। ঠিক আছে, 4টা। অন্যান্য কি? কেরলের যেমন একটাই আছে। ঠিক আছে, কেরল নিজের রাজ্যেরই শাসন ব্যবস্থা করেন, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। যেমন দিল্লি হাইকোর্ট শুধু দিল্লির জন্য, পাটনা হাইকোর্ট শুধু পাটনার জন্য। যদি আমরা পশ্চিমবঙ্গের বলি, তাহলে পশ্চিমবঙ্গেরও দুটো কিন্তু আছে। যেমন পশ্চিমবঙ্গের হাইকোর্ট পশ্চিমবঙ্গেরও মামলাগুলো নিয়ন্ত্রণ করে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও মামলাগুলো নিয়ন্ত্রণ করে। নেক্সট, নিচের কোনটি বিমস্টেক এর সদস্য দেশ? এটার উত্তর দেওয়ার জন্য আগে একটু দেখে নেই
বিমস্টেকের বিষয়ে। বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতার জোট। এটিতে সংযোগকারী দেশগুলো হচ্ছে ভারত আছে একটা, ভারত আছে, ঠিক আছে, থাইল্যান্ড আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, ভুটান আছে এবং নেপাল আছে। বুঝতে পারলে? তো নেই কোনটা বা সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে অপশন সি হচ্ছে। নেক্সট, গোল্ডেন বুট পুরস্কার কোন খেলায় প্রদান করা হয়? রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ গেল, তো এটা সবাই আমরা জানি এটা ফুটবল খেলায় গোল্ডেন বুট পুরস্কারটি দেওয়া হয়। 2022 সালে গোল্ডেন বুট কে পেয়েছিল? 2022 সালে গোল্ডেন বুট পেয়েছিল ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ঠিক আছে, যে 8টি গোল করেছিল। এবং 2026 সালে রিসেন্টলি হওয়া ফুটবল বিশ্বকাপে কে এই গোল্ডেন বুটটা পায়? এটাতেও পায় কিলিয়ান এমবাপে, ঠিক আছে। কিলিয়ান এমবাপে তিনি এই বিশ্বকাপে গোল্ডেন বুট পান, 10টি গোল করেছেন তিনি। নেক্সট, তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটি সম্প্রদায় এবং নাগরিকদের মধ্যে উদ্যোক্তা মনোভাব বাড়াতে কোন প্রকল্পটি শুরু করা হয়েছিল? স্টার্ট আপ ইন্ডিয়া নামে একটা প্রকল্প এসসি এবং এসটি নারীদের উদ্যোক্তা মনোভাব বাড়াতে শুরু করা হয়েছিল। নেক্সট, আকাঙ্ক্ষী জেলা কর্মসূচি নিচের কোনটির ওপর নজর বা মনোযোগ কেন্দ্র করে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অবিকশিত বা পিছিয়ে পড়া জেলাগুলো হচ্ছে যাতে দ্রুত উন্নতি সম্পূর্ণ হয়, সেই জন্য আকাঙ্ক্ষী জেলা কর্মসূচি নিচের এটাতে নজর প্রয়োগ করে। এটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই যে এডিপি বা আকাঙ্ক্ষী জেলা কর্মসূচি 2018 সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি শুরু করে। এর মূল উদ্দেশ্য কি? এর প্রধান 5টি ক্ষেত্র বা এটি কী হিসেবে কাজ করে? স্বাস্থ্য ও পুষ্টি যাতে পিছিয়ে পড়া জায়গাগুলোর ভালো হয়, শিক্ষায় যাতে উন্নতি হয়, কৃষি ও জল সম্পদ যাতে বৃদ্ধি পায়, আর্থিক অর্থনীতি ও দক্ষতা যাতে উন্নয়ন হয় এবং মৌলিক পরিকাঠামো যেমন সড়ক, পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদি যেন ভালোভাবে সরবরাহ করা হয়। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, ওডিসি ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য ভারতের কোন রাজ্যের উৎপন্ন হয়েছিল? আমরা কিছুক্ষণ আগেই একটা ইনফোগ্রাফিকের মাধ্যমে দেখলাম যে ভারতের 8টা শাস্ত্রীয় নৃত্য, যার মধ্যে একটা ওডিসিও ছিল। সঠিক উত্তর আমরা এটা সবাই জানি যে ওডিসি ওড়িশা থেকে, নাম দুটোর মধ্যে সিমিলার মিল আছে, তো ওডিসি ওড়িশা। বিহারের কোনো ক্লাসিক্যাল ডান্স নেই, গুজরাটের কোনো ক্লাসিক্যাল ডান্স নেই, বিহারের নেই, অসমের আছে সাতরিয়া। নেক্সট, কর্ণাটকে অবস্থিত যোগ জলপ্রপাত কোন নদীর উপর গঠিত হয়েছে? সঠিক উত্তর শরাবতী নদীর উপর এই যোগ জলপ্রপাত গঠিত হয়েছে। নেক্সট, ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্যের জনসংখ্যা ভারতের সবচেয়ে কম? দেখো এখানে একটু অপশনগুলোতে খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি কম তো আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কম হচ্ছে কোন রাজ্যে? সিকিমে, কিন্তু সিকিম কিন্তু এখানে অপশনেই নেই। এদের মধ্যে বলতে হবে যে এই 4টা অপশনের মধ্যে কোনটাতে সবচেয়ে কম জনসংখ্যা। এখানে নাম্বারটা পড়েনি, এটা হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, পাঞ্জাবের সবচেয়ে কম জনসংখ্যা আছে এই 4টা অপশনের মধ্যে, ঠিক আছে। যদি আমরা দেখি কিছু তথ্য 2011 সালে জনগণনা, যেহেতু 2027 সালে জনগণনা শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, তো এর মধ্যে যদি পরীক্ষায় পাশ করে নেওয়া যায় তাহলে এইটা আমাদের অনেক কাজে লাগবে। না হলে নতুন করে আমাদের আবার ডেটা পড়তে হবে 2027 সালের পরীক্ষাগুলোর জন্য। যেমন কি বলেছে,
যে জনসংখ্যা 1.21 বিলিয়ন, এটা না পড়লেও চলবে। সর্বোচ্চ জনসংখ্যা কি? উত্তরপ্রদেশে। আর সর্বনিম্ন সিকিমে। এখানে সর্বনিম্ন সিকিম কিন্তু সঠিক উত্তর, কিন্তু যেহেতু এখানে অপশনে সিকিম দেওয়া ছিল না, তো আমাদের এই চারটার মধ্যেই বলতে হতো যে কোনটা সঠিক উত্তর। আর কি আছে? জনঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে বিহারে এবং সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশে। সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সাক্ষরতার হার হচ্ছে কেরালে, আর সবচেয়ে কম হচ্ছে বিহারে। নারী পুরুষ যদি লিঙ্গ অনুপাত দেখি, সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত হচ্ছে কেরালে, যার 1084, এবং সবচেয়ে কম হচ্ছে হরিয়ানাতে। আর কি দেখবো যে সবচেয়ে নগরায়ন কোনটা হয়েছে? গোয়া। নেক্সট, নিচের কোনটি 42তম সংবিধান সংশোধনীর একটি অন্যতম প্রধান প্রভাব বা ফলাফল ছিল? এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। লোকসভার কার্যকাল বৃদ্ধি হয়েছিল এবং মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। তো 42তম সংবিধান সংশোধন একটু আমরা দেখে নিই, যে 42তম সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ অনেকগুলো সংবিধান সংশোধনী হয়েছিল এখানে। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হচ্ছে যে মৌলিক কর্তব্য আমাদের যুক্ত হয়েছিল, যে স্বর্ণ সিং কমিটির সুপারিশে পার্ট 4 এতে আমাদের মৌলিক কর্তব্য আর্টিকেল 51 এতে যুক্ত হয়েছিল, যেখানে প্রথমে ছিল 10টা, তারপর আরও একটা যোগ হয়ে টোটাল এখন 11টা মৌলিক কর্তব্য আছে। এবং আমাদের কার্যকাল বৃদ্ধি হয়েছিল কিসের? যে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির কার্যকালের মেয়াদ যেটা স্থায়ী, সেটা 5 বছর থেকে বেড়ে 6 বছর হয়েছিল। আচ্ছা, আর কি? যা পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনীত আবার সেটা 5 বছর করা হয়। নেক্সট, সরি, লোকসভা এখানে আমি স্থায়ী বললাম, এটা অস্থায়ী। বেসের শৈলী কোন দুটি স্থাপত্য শৈলীর মিশ্রণ বা সমন্বয়? এটা 21 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দ্রাবিড় ও নগর শৈলীর মিশ্রণ। আমাদের ভারতবর্ষে 3টি শৈলী দেখা যায়, একটা হচ্ছে নগর শৈলী, একটা হচ্ছে দ্রাবিড় শৈলী, আর একটা হচ্ছে বেসর শৈলী। তো নাগর শৈলী দেখা যায় উত্তর ভারতে, যেমন উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দির, খাজুরাহ মন্দির, এগুলোতে দেখা যায় নাগর শৈলী। দ্রাবিড় শৈলী কি? এটা হচ্ছে দক্ষিণ ভারতের, যেমন হচ্ছে থাঞ্জাভুরের বৃদ্ধেশ্বর মন্দির, মীনাক্ষী মন্দির, এগুলোতে দেখা যায় দ্রাবিড় শৈলী। এবং দুটোর মিশ্রণ, এই দুটোর মিশ্রণে হচ্ছে বেসর শৈলী, যেটা নাগর এবং দ্রাবিড় শৈলীর মিশ্রণ। নেক্সট, চিপকো আন্দোলনের সময় গ্রামবাসীরা কোন পদ্ধতিটি গ্রহণ করেছিল? মানে এই আন্দোলনটা কিরকম করে হয়েছিল? এটা 22 নম্বর প্রশ্ন। চিপকো আন্দোলনটি হয়েছিল গাছ কাটা বন্ধ করতে, গাছকে জড়িয়ে ধরে। ঠিক আছে, গাছ কাটা বন্ধ করতে এবং গাছকে জড়িয়ে ধরে। তো কিছু আন্দোলন আমরা দেখে নিই, পরিবেশ বিষয়ক কিছু আন্দোলন। প্রথমে হচ্ছে চিপকো আন্দোলন, যেটা হয়েছিল 1970 সালে উত্তরাখণ্ডে। গাছ বাঁচানো, অহিংস প্রতিরোধ করার জন্য নারীদের অংশগ্রহণ এটাতে উল্লেখযোগ্য ছিল। তারপর দ্বিতীয় হচ্ছে নর্মদা বাঁচাও, খুব পপুলার একটা আন্দোলন, যেটা এখনো চলছে। 1980 সালে এই আন্দোলন হয়েছিল। সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1970 থেকে 80-র মধ্যে হয়েছিল, যেখানে বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করা হয়েছিল, জৈব বৈচিত্র্য রক্ষা করার জন্য বলা হয়েছিল, বন সংরক্ষণ করার কথা বলা হয়েছিল। তারপর বিষ্ণুই আন্দোলন 1730 সালে হয়েছিল রাজস্থানে। তারপর গ্রিন পিস আন্দোলন, ঠিক আছে, আর তরুণদের জলবায়ু আন্দোলন, রন্ধন ইয়ের জন্য। নেক্সট, দাবা খেলায় চেকমেট শব্দটির অর্থ কি? এটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন। চেকমেট শব্দটির অর্থ হচ্ছে খেলা সমাপ্তি। জয় না, খেলার সমাপ্তি, যে ওখানেই খেলা শেষ। স্পোর্টসের কিছু আমরা টার্মগুলো দেখে নিই, যে ফুটবলের সাথে আমরা সবাই জানি গোল, ফাউল, অফসাইড, এগুলো ফুটবলের সাথে সম্পর্কিত। ক্রিকেটের মধ্যে উইকেট আছে, রান আছে, বাউন্ডারি আছে, এলবিডব্লিউ আছে, এসব। বাস্কেটবল ড্রিবলিং আছে, পয়েন্ট আছে, রিবাউন্ড আছে, এগুলো বাস্কেটবলের সাথে সম্পর্কিত। ভলিবলে সার্ভ আছে, সেট আছে, স্ম্যাশ আছে। টেনিসের মধ্যে কি কি আছে? এইস আছে, ফল্ট আছে, ব্রেক আছে। ওকে, এগুলো হচ্ছে টেনিসের। নেক্সট, 24 নম্বর প্রশ্ন।
চাবাহার বন্দরের অধীনে থাকা নিচের কোন বিশেষ টার্মিনাল বা বন্দর কেন্দ্রটিকে ভারত মূলত বিকাশ বা পরিচালনা করছে? এই চাবাহার পোর্টটি কোথায় আছে? এটি আছে ইরানে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, শহীদ বেহেশতি বন্দরকে ভারত অপারেট করছে। নেক্সট, এটা এই সেটের লাস্ট প্রশ্ন, 25 নাম্বার প্রশ্ন, যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর কত সময়ের মধ্যে তা অনুমোদনের জন্য সংসদের সামনে পেশ করতে হবে? যদি এমার্জেন্সি ঘোষণা করা হয়, সেই আইনটি অনুমোদনের জন্য কত সময়ের মধ্যে সেটা সংসদে বা পার্লামেন্টে পেশ করতে হবে? অপশন সঠিক হচ্ছে 1 মাসের মধ্যে সেটা পার্লামেন্টে পেশ করতে হবে। ঠিক আছে, সেটা 1 মাসের মধ্যে পেশ করতে হবে। জরুরি সংবিধান কি আমাদের, যে আর্টিকেল নাম্বার 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেখানে কখন জারি হয় এটা? যখন যুদ্ধ পরিস্থিতি হয়, যখন সশস্ত্র বিদ্রোহ হয়, তখন। এটা কে জারি করে? রাষ্ট্রপতি জারি করে। সমস্ত জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করে। আর এটা মেয়াদকাল কত? সংসদ দ্বারা 1 মাসের জন্য অনুমোদন পেতে হয়। এবং এটা 3 বার কিন্তু জারি হয়েছিল। এটা 1962 সালে একবার, 1971 সালে একবার, 1975 সালে একবার। রাজ্য জরুরি অবস্থা, এটা আর্টিকেল 356, এটাও রাষ্ট্রপতি জারি করে। কোনো রাজ্যের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন এটা জারি করা হয়। যেমন পশ্চিমবঙ্গে কিছু মাস আগে যেমন এটা জারি করার কথা উঠেছিল, কোনো রাজ্যের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা অনেক রাজ্যেই হয়েছিল, কিন্তু আর্থিক জরুরি অবস্থা যেটা আর্টিকেল 360 আসে, সেটা ভারতবর্ষে এখনও কোনো দিনও জারি করা হয়নি। যদি ভারতবর্ষের আর্থিক অবস্থা ভেঙে পড়ে বা মুদ্রাস্ফীতি ম্যাসিভ হয়ে যায়, তখন এটা জারি করা হয়। ঠিক আছে, তো আজকে ছিল এই সেটে 25টা প্রশ্ন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং এই সেটের আরও ভিডিও আসবে। টোটাল আমরা 500টা কোশ্চিন এই টোটাল যে আমাদের জিকে সিরিজ আছে এখানে কমপ্লিট করব। এবং এই 500টা কোশ্চিন মানে শুধু 500টা কোশ্চিন না, এখান থেকে আমরা 1500টা প্রশ্ন বের করতে পারবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অ্যানালাইসিস করে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।